আবারও ভয়াবহ আগুনে পড়ল রাজধানীর মহাখালীর করাইল বস্তি। মঙ্গলবার বিকেলে ৫টা থেকে লাগা আগুনে পড়ে ছাই হয়ে গেছে বস্তির কয়েকশো ঘর। হতাহতের তথ্য না পাওয়া গেলেও ভয় আতঙ্কে দিক বিদিক ছোটাছুটি করতে দেখা গেছে বস্তির বাসিন্দাদের। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের প্রায় ৫.৫ ঘন্টার চেষ্টায় রাত ১০:৩০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বস্তির বিভিন্ন কলোনিতে আগুন ছড়িয়ে পড়ায় ঘর ও দোকান পড়ে নিঃস্ব হয়েছেন অনেকে। আরও জানাচ্ছেন আশিকুর রহমান। বিকেল ৫টার দিকে করাইল বস্তির বউবাজার এলাকার কসাই বিল্লালের বাড়ির নিচের চায়ের দোকান থেকে আগুন লাগে। গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হলে ছড়িয়ে পড়ে আগুন, জ্বলতে থাকে দাউ দাউ করে। একে একে জামাই বাজার, কুমিল্লা পট্টি, বরিশাল পট্টিতেও আগুন ছড়িয়ে পড়ে। এ সময় কোনো রকমে প্রাণ নিয়ে বস্তি থেকে বের হয় বাসিন্দারা। নৌকা দিয়ে শিশু মহিলাদের নিয়ে খাল পাড়ি দিয়ে গুলশান লিংক রোডে আশ্রয় নেয় অনেকে। আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। সন্ধ্যা ৬টা ৫ ঘটনাস্থলে পৌঁছে ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে যোগ দেয় আরও ৫টি ইউনিট। সবশেষ সন্ধ্যা ৭:১৫টায় আরও ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে যানজট ও পানি সংকটের কারণে আগুন নেভাতে হিমশিম খায় ফায়ার সার্ভিস কর্মীরা। ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণে বেগ পেতে হয় পুলিশ সদস্যদেরও। বস্তিতে এখন কোনো গ্যাস নাই, সরকারি কোনো গ্যাস নাই, সবাই সিলিন্ডারের পাক করছে না, ওই সিলিন্ডার বাস্ট হয়ে গেছে। ওই সিলিন্ডার বাস্ট হয়ে এই অবস্থা দ্রুত আগুন ছড়ায় গেছে। পিছ দিকে তাকাই দেখি মানে আগুন কে এত ধুমকে দেখি আগুন মনে করেন অনেক দূর সানে গেছে। কোতে এমন এক দৌড় দিছি দিয়ে মনে করেন ঘরের মধ্যে যা খালি তালা ভাঙ্গে বাইক করে নিয়ে মনে করেন চলে, আর কিছু বার করতে পারিনি। আমরা কোনো রকম আমাদের জীবনটা বাঁচাই নিয়ে চলে আসছি আর কি। আমাদের সবই তো শেষ। নৌকা দিয়ে পার হয়ে আমার বোনের আবস্থা লইছে এই সাইডে, আর এই একটা ফ্রিজ নিয়ে আসছে, আর কিছু নেই। তবে আগুনে ঠিক কতগুলো ঘর ও দোকানপাট পুড়েছে সে তথ্য এখনও নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। করাইল বস্তিতে কমপক্ষে ১ লাখেরও বেশি পরিবারের বসবাস। এর আগে গত বছরের ২৪ মার্চ ও ১৮ ডিসেম্বর ভয়াবহ আগুন লাগে এই বস্তিতে। আশিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অধ্যাদেশ আকারে পাশ হলো গণভোট আইন ২০২৫। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বিশেষ বৈঠকে অধ্যাদেশটি পাশ হওয়ার পর রাতে গেজেট প্রকাশ করেন সরকার। ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, সংসদ নির্বাচন ও গণভোটের ভোটার এবং কেন্দ্র একই থাকবে, ব্যালট পেপার হবে আলাদা। নির্বাচন আয়োজনে কোনো হুমকি নেই বলেও জানান তিনি। এ সময় নির্বাচন কমিশন সচিব জানান, আগামী ৫ ডিসেম্বরের মধ্যে কেন্দ্রভিত্তিক ভোটার তালিকা প্রস্তুত করা হবে। ইয়াসিন রান্নার রিপোর্ট। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে গণভোট অধ্যাদেশ ২০২৫-এর খসড়া নীতিমালার অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। পরে এ নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবের বিষয়ে বাংলাদেশের মানুষের মতামত বা সম্মতি জানার জন্য একটা আইন করেছি, গণভোট আইন। যে গণভোটটা হবে সেই গণভোটটা কিভাবে গ্রহণ করা হবে এই প্রক্রিয়াটা ডিটেইল আউট করার জন্য আমরা গণভোট অধ্যাদেশ প্রণয়ন করেছি। আমরা আশা করছি আজকে বা কালকের মধ্যে এটা গেজেট নোটিফিকেশন হয়ে যাবে। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের বিষয়েও বিস্তারিত তুলে ধরেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য যেসব ভোট কেন্দ্র নির্ধারণ করা হবে সেসব ভোট কেন্দ্রেই গণভোট অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ভোটার তালিকাই হবে গণভোটের ভোটার তালিকা। গণভোটের ব্যালট জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট থেকে পৃথক হবে। জাতীয় ঐকমত্য কমিশনের ৩০টি প্রস্তাবনা নির্বাচনে জয়ী দলগুলো বাস্তবায়নে বাধ্য থাকবে বলে জানান আইন উপদেষ্টা। জুলাই সনদ স্বাক্ষরকারী প্রতিটি দল তাদের সম্মতি জানিয়েছে এবং একই সাথে এনসিপি জুলাই সনদে তাদের স্বাক্ষর না থাকলেও তারা এই ৩০টি প্রস্তাবে তাদের সম্মতি জানিয়েছিল। আর ৩০টার ব্যাপারে ঐকমত্য যেটা সেটা বলেছি যে এটা ওনারা করতে বাধ্য থাকবেন। একই দিন জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে জানিয়ে আসিফ নজরুল বলেন, নির্বাচন আয়োজনে কোনো হুমকি নেই। চ্যালেঞ্জ থাকেই, সেটা সবসময় আছে। কোনো অস্বাভাবিক কোনো চ্যালেঞ্জ বা অস্বাভাবিক কোনো থ্রেট ফিল করছি না।
এটা শুধু আমাদের জন্য চ্যালেঞ্জ না, এটা আমাদের জাতির জন্য চ্যালেঞ্জ। আমরা 20-22 বছর পর একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করব। একদিনে দুটি ভোটের জন্য নির্বাচন কমিশন যথাসময়ে সকল প্রস্তুতি নিচ্ছে বলে জানান ইসি সচিব আক্তার আহমেদ। ভোটার তালিকা প্রস্তুত করতে হয়, ডিসেম্বরের 5 তারিখের ভিতরে আমাদের ভোটার তালিকা কমপ্লিট হয়ে যাবে। আর অন্যান্য যে দ্রব্য সামগ্রী যেটা আমাদের লাগে, ব্যালট বক্স, লক, সিল, গালা, আপনার কালি, অন্নচূর্ণ, কালি, স্টাম্প প্যাড, এগুলোর পর্যাপ্ত পরিমাণে আমাদের মজুদ এসছে। গণভোটের সার্বিক বিষয়ে ভোটারদের বোধগম্য করতে ব্যাপক প্রচারণা চালানো হবে। পাশাপাশি সুষ্ঠু নির্বাচন আয়োজনে সকলের সহযোগিতা চায় সরকার। ওনারা যেন কোয়েশ্চেনটা বুঝেন, এই জন্য আমরা 3 মাস ব্যাপী প্রচারণা করব। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। ডক্টর আসিফ নজরুল। রাজনীতি ও দলের সঙ্গে সম্পৃক্তদের নির্বাচন পর্যবেক্ষণ হিসেবে নিয়োগ না দিতে দেশি সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। স্থানীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে পরিচিতিমূলক সভায় এই আহ্বান জানান তিনি। পর্যবেক্ষকদের চোখ দিয়ে নির্বাচন দেখতে চান বলেও মন্তব্য করেন সিসি। এ সময় নির্বাচন পর্যবেক্ষণের ডিজিটাল ঝুঁকি, পর্যবেক্ষকদের নিরাপত্তা সহ বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিবন্ধিত 81টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে 2 পর্বে পরিচিতিমূলক বৈঠক করে নির্বাচন কমিশন। এতে অংশ নেয়া পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা নির্বাচন পর্যবেক্ষণের নানা চ্যালেঞ্জ তুলে ধরেন। অবজারভারদের সিকিউরিটিটা কিন্তু একটু এনশিওর করা প্রয়োজন। যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো আছে তাদের কাছে একটা মেসেজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে যাওয়া উচিত পর্যবেক্ষকদের সুরক্ষার ব্যাপারটা নিয়ে। লোকাল যে স্টেক হোল্ডার আছে তাদেরকে নিয়ে ম্যানেজমেন্ট অথবা ক্রাইসিস ম্যানেজমেন্ট একটা কমিটি করতে পারেন কিনা, তাহলে হচ্ছে কোনো ধরনের ঝামেলা হলে তারা সেটা রেসপন্স করবে। ভুয়া পর্যবেক্ষক এড়াতে পরিচয়পত্রে QR কোড চালুর কথা জানিয়ে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আপোষহীন থাকতে চায় কমিশন। যেখানে ভোটার ব্যালটে সিল দেয় সেখানে কেউ ঢুকবে না, কোনো অবস্থাতেই না। আর কক্ষে ঢোকার জন্য যেসব প্রোটোকল আছে, যখন কক্ষে ঢুকবেন প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলে মোবাইল ফোন টোন ইত্যাদি বাইরে রেখে সেগুলো অনুসরণ করতে হবে। নির্বাচন পর্যবেক্ষণে দায়িত্ব পালনকারীরা কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করলে নিজেরাই বিতর্কিত হবে জানিয়ে সিইসি বলেন, সংশ্লিষ্টরা সঠিকভাবে দায়িত্ব পালন না করলে ভালো কিছু হবে না। অবজারভাররা যদি নিরপেক্ষ না হয়, তারা যদি পলিটিক্যালি মোটিভেটেড হয়, তারা যদি ওখানে ভোটারদেরকে ইনফ্লুয়েন্স করে, ভোটারদেরকে ধরে এসে লাইনে মার্কা ছিনিয়ে দেয় যে এই মার্কায় ভোট দেন, তাহলে তো সব নষ্ট হয়ে যাবে। এই জন্য ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল হোয়াইল সিলেক্টিং পিপল। 14 সেপ্টেম্বর 66টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে 5 বছরের জন্য নিবন্ধন দেয় ইসি। পরে 16টি সংস্থাকে নতুন করে নিবন্ধন দিতে প্রতিষ্ঠানটি দাবি আপত্তি চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করে। চূড়ান্ত পর্যায়ে আগের সংস্থাগুলোর সাথে নতুন করে 15টি যুক্ত হয়ে নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সংখ্যা বেড়ে দাঁড়ায় 81-তে। মঙ্গলবার 2 পর্বে সবগুলো সংস্থার প্রতিনিধিরা ইসির সাথে সংলাপে বসে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এখন নির্বাচনী হাওয়া বইছে, গণতন্ত্র উত্তরণের পথে এগোচ্ছে দেশ। ঠাকুরগাঁয়ে জেলা আইনজীবী সমিতির মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। এদিকে চট্টগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ক্ষমতায় গেলে 18 মাসের মধ্যে 1 কোটি মানুষের চাকুরির ব্যবস্থা করবে বিএনপি। চট্টগ্রাম ও ঠাকুরগাঁও প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ঠাকুরগাঁয়ে জেলা আইনজীবী সমিতি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দেশে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে, কোনো রকম ঝামেলা ছাড়াই আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে। বেশিরভাগ রাজনৈতিক দল তাদের ক্যান্ডিডেট ঘোষণা করেছে এবং দেশে নির্বাচনের একটা আবহাওয়া সৃষ্টি হয়ে গেছে। সুতরাং আমরা অত্যন্ত আশাবাদী যে কোনো রকম ঝামেলা ছাড়াই
26 ফেব্রুয়ারির প্রথম দিকে বা মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় মির্জা ফখরুল বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের জন্য যথেষ্ট উপযোগী। নির্বাচন ব্যাহত হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আমি মনে করি যে যথেষ্ট উপযোগী আছে, ভালো আছে, কারণ এখন আর এমন কোনো পরিস্থিতি নাই যেখানে আপনার নির্বাচন ব্যাহত হবে। এদিকে চট্টগ্রামে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামীর বাংলাদেশ হবে মেধাবীদের নেতৃত্বের। বিএনপি ক্ষমতায় গেলে 18 মাসের মধ্যে 1 কোটি মানুষের চাকরির ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেন তিনি। আমি যতই মেধাবী ছাত্র ছাত্রী হই, যতই ভালো রেজাল্ট করি, কিন্তু যখন বৈষম্যের শিকার হয় তখন মানুষের মনে সে আকাঙ্ক্ষা আর থাকে না। বাংলাদেশের আজকের এই প্রেক্ষাপটে আমাদের একটা প্রত্যাশা জেগেছে, আমাদের একটা আকাঙ্ক্ষা জেগেছে। সারা দেশে স্কিল সেন্টার স্থাপনের পাশাপাশি সকলের জন্য বিনা খরচে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে বলেও জানান আমির খসরু। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। আগামী নির্বাচনে জনগণ দুর্নীতি, সন্ত্রাস, অবিচারের বিরুদ্ধে রায় দেবে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে নিজ সংসদীয় আসনে প্রীতি সমাবেশে যোগ দিয়ে তিনি কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের জনগণ শোষক এবং শোষিত এই দুই ধরনের মানুষ আর দেখতে চায় না। বর্তমান সমাজে নারীরা পর্যাপ্ত সম্মান ও নিরাপত্তা পাচ্ছে না। জামাত ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে বলে জানান আমিরে জামাত। তিনি বলেন, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে চায় জামাত। সবার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ তারা। আমরা বাংলাদেশের জনগণের রায় পেয়ে এই দেশ পরিচালনার দায়িত্ব পাই কিংবা না পাই, দুর্নীতি মাটিতে নেমে না আসা পর্যন্ত আমাদের লড়াই চলবে ইনশাআল্লাহ। আমরা থামবো না, কেউ আমাদেরকে থামাতে পারবে না। আমাদের তৃতীয় অঙ্গীকার, সবার জন্য ন্যায় বিচার। এটার থেকে গরিব ধনী, দল ধর্ম নির্বিশেষে কেউ যেন বঞ্চিত না হয়। সবাই যেন আইনের সমান সুযোগ পায় এবং ন্যায় বিচার পায়।